আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যারা পাকিস্তানের সাম্প্রতিক ঘটনা লক্ষ্য করেছেন, তারা সবাই কমবেশি জানেন যে এই মুহূর্তে পুরো পাকিস্তান উত্তাল। লক্ষ লক্ষ মানুষ নয়, প্রায় কোটি মানুষ বা তারও বেশি সমগ্র পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা লং মার্চ করে রাজধানী ইসলামাবাদের একেবারে জিরো পয়েন্ট, যেটি সমস্ত প্রশাসনের যেখানে কেন্দ্র, সেই জায়গাটিতে পৌঁছে গিয়েছেন। এবং ইমরান খানের দল পিটিআই এবং ইমরান খানের যে স্ত্রী বুশরা বেগম, তারা তাদের সর্বশক্তি দিয়ে জনগণের নেতৃত্বে থেকে, মিছিলের সম্মুখ সারিতে থেকে এই পুরো যে লং মার্চ প্রক্রিয়াটিকে নেতৃত্ব দিচ্ছেন। এবং এটি নিয়ে কেবল যে পাকিস্তানের পরিবেশ পরিস্থিতি উত্তাল তা নয়, এটি ভারতের ইতিহাস, রাজনীতির ইতিহাস সেখানে কাঁপাচ্ছে। বাংলাদেশে যে রাজনীতি, সেখানেও রীতিমতো কম্পন ধরেছে। এর কারণ হলো মিস্টার ইমরান, তিনি পাকিস্তানে অতিশয় জনপ্রিয় এবং প্রভাবশালী। তার দলের যে নেতাকর্মী এককভাবে এই মুহূর্তে তারা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ নিষিদ্ধ হয়ে যাওয়ার পরেও তারা এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। দ্বিতীয়ত, তাদের যে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কেউই জনাব ইমরান খানের সঙ্গে ইন পার্সন, আপনি যদি ধরুন শাহবাজ শরীফ কিংবা বিলাওয়াল ভুট্টো, মানে তাদের যে অ্যাকসেপ্টেবিলিটি, এটি ইমরান খানের একটি আঙ্গুলের সমানও নয়। মানে ইমরান খান যদি পাশে দাঁড়ান পাকিস্তানে, এই এখন যারা রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে সবাই বলবে যে এরা সেনাবাহিনীর দালাল। মঈনুদ্দিনের দালাল ছোট ফখরুদ্দিন, আমাদের ফখরুদ্দিন সাহেব তো বেশ বড় সড়ো ছিলেন। তো এরকম একটা পরিস্থিতিতে সেনাবাহিনী অস্ত্রের জোরে এবং বাইডেন প্রশাসনের সহযোগিতা নিয়ে, মিস্টার ডোনাল্ড লুয়ের সহযোগিতা নিয়ে ইমরানকে ক্ষমতাচ্যুত করা, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, একটা সাজানো নির্বাচন করা, এই সব কিছু করার পরেও 1 বছর সময় তারা অতিক্রান্ত করতে পারছেন না। এর মধ্যেই আমেরিকাতে ক্ষমতার পট পরিবর্তন হলো এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় এসে গেছেন এবং 20 তারিখে তিনি শপথ নেবেন। তো তিনি চাচ্ছেন যে 20 তারিখের আগেই বিশ্ব মানচিত্রে তার যারা বন্ধু রয়েছেন, তারা এমন একটা পরিবেশ পরিস্থিতি ঘটিয়ে ফেলুক, তার এই ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে, যেন তিনি ক্ষমতায় এসে নতুন করে কোনো ব্যবস্থা নিয়ে কোনো বিতর্কের মধ্যে না পড়েন। এর কারণ হলো, আসলে আপনার যদি নিজের ক্ষমতা না থাকে, আপনি অন্যের ক্ষমতা নিয়ে কখনো পারবেন না। তো ট্রাম্প যেহেতু একরোখা মানুষ, তিনি সবসময় ক্ষমতাধর লোকদের সঙ্গে বন্ধুত্ব করেন এবং সেই বন্ধুত্ব নিয়েই জনাব ইমরান খান এই সময়টিতে এসে যেটি করার চেষ্টা করেছেন, সেটি হলো তিনি সেনাবাহিনীকে একটি, যাকে বলা হয়, চরমপত্র দিয়েছেন যে তার সঙ্গে নেগোসিয়েশন করতে হবে, তাকে মুক্তি দিতে হবে। এবং খুব একেবারে নাটকীয়ভাবে তিনি এই কাজটি করেছেন। তো সেনাবাহিনী অফিসিয়ালি এটি যখন অস্বীকার করল, অমনি তিনি কালো বিলম্ব না করে সারা দেশে তিনি আহ্বান জানালেন তাকে উদ্ধার করার জন্য, আর জনগণ রাস্তায় নেমে এলো। এখন ধরুন এই কাজটির সফলতা কতটুকু। এখানে খুব নিকট অতীতে একটি ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থান হয়েছিল। তো তিনি সেই সময়টিতে অবকাশ যাপনে ছিলেন এবং সেখান থেকে তিনি জনগণকে আহ্বান জানালেন রাস্তায় নামার জন্য। এবং কোটি কোটি জনগণ রাস্তায় নেমে সেনাবাহিনীকে ঘেরাও করে তাদের যে নেতা, সেই নেতার যে রাজনৈতিক ক্ষমতা, এটা আবার পুনঃপ্রতিষ্ঠিত তারা করেছিল। তো কাজেই পাকিস্তান সেনাবাহিনী অজেয়, তারা সেই স্বাধীনতার পর থেকে
1958 সন থেকে আজ অবধি প্রকাশ্যে অপ্রকাশ্যে প্রত্যক্ষ পরোক্ষভাবে পুরো দেশের শাসন ক্ষমতাটা তারাই পরিচালনা করছে। সেই ক্ষমতায় কেউ আঘাত করতে পারেনি। ভুট্টো সাহেব আঘাত করার চেষ্টা করেছিলেন, ফিনিশড, শেষ। বঙ্গবন্ধু আঘাত করার চেষ্টা করেছিলেন, তার ফলে কি হলো, বাংলাদেশ আলাদা হয়ে গেল এবং বঙ্গবন্ধু মরতে মরতে সেখান থেকে ফিরে এসেছেন। তো সেই সেনাবাহিনী, যে সেনাবাহিনীর সাথে আবার বেনজির ভুট্টো চেষ্টা করেছেন, তাকে মরতে হয়েছে, ক্ষমতা হারাতে হয়েছে। নওয়াজ শরীফ চেষ্টা করেছেন, তাকেও মরতে হয়েছে, ক্ষমতা হারাতে হয়েছে। এমনকি জেনারেল পারভেজ মোশাররফ, তিনিও কিন্তু চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি পারেননি। কিন্তু ইমরান খান এখনো পর্যন্ত তিনি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছেন এবং সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি এই গত পার্লামেন্ট নির্বাচনে তার দল নিষিদ্ধ হওয়ার সত্ত্বেও কেবলই মাত্র পিটিআইয়ের প্রার্থী, এটাকে পুঁজি করে নির্বাচনে যে সফলতা দেখিয়েছেন, যে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, এটি সমসাময়িক দুনিয়াতে গণতন্ত্রের ইতিহাসে বিস্ময়কর। তো এই সেই নির্বাচনের পর থেকে আজ অবধি তার দল আরও শক্তিশালী হয়েছে, জনভিত্তি আরও বেড়েছে, তাদের যাকে বলা হয় সাংগঠনিক ক্ষমতা বেড়েছে। আর একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান সেনাবাহিনীর মূল যে প্যাট্রন, সেটা হলো ডেমোক্রেটিক পার্টি এবং আমেরিকা। তো সেটা যখন উল্টে যাওয়ার পর ইমরান খান সঙ্গত কারণেই একটা যাকে বলা হয় ওয়াক ওয়ে পেয়ে গেছেন। দ্বিতীয়ত, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব খুবই সুগভীর। দ্বিতীয়ত, আফগান যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ট্রাম্পের যে ভূমিকা এবং ওই সময়টাতে ইমরান খানের যে ভূমিকা, এটিও যথেষ্ট প্রণিধানযোগ্য। তো কাজেই তার সেই বন্ধু যখন আমেরিকার ক্ষমতায় এসেছে, এটাকে কাজে লাগিয়ে মিস্টার ইমরান খান পাকিস্তানে যা কিছু করছেন তা পুরো ক্ষমতার যে ভিত নাড়িয়ে দিয়েছে। এই গেল পাকিস্তানের কাহিনী। এবার বাংলাদেশ সম্পর্কে বলি। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সঙ্গেও ট্রাম্পের সরকারের একটা নিদারুণ সম্পর্ক ছিল, ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং আন্তর্জাতিক কূটনৈতিক পর্যায়ে। যেমন নরেন্দ্র মোদী, ইমরান খান, শেখ হাসিনা, ভ্লাদিমির পুতিন, তারপর যাকে বলা হয় সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, এদের সকলের সঙ্গে কিন্তু একটা পারিবারিক সিন্ডিকেট বলতে পারেন, ইন্টারন্যাশনাল রাজনীতির সিন্ডিকেট। সেটা আপনি ক্যাপিটালিজম বলেন, ফ্যাসিজম বলেন বা নাৎসিবাদ বলেন, হোয়াট এভার মে বি, কিন্তু বাস্তবতা হলো এদের সবার সঙ্গে পারস্পরিক একটা সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই সমীকরণটি এই ট্রাম্পের ফিরে আসার মাধ্যমে এখন এটি একটা বিস্ফোরণমুখ পর্যায়ে পৌঁছে গিয়েছে। এদের এই সিন্ডিকেটকে আপনি এখন অস্বীকার করতে পারবেন না, কোনো অবস্থাতেই অস্বীকার করতে পারবেন না। তো যাই হোক, পাকিস্তানে যে ঘটনা ঘটছে তার সাথে পাল্লা দিয়ে শেখ হাসিনা যেন বাংলাদেশে কোনো ঘটনা ঘটাতে না পারেন। পাকিস্তানের সেনাবাহিনী, তারপর পাকিস্তানের সিভিল সার্ভিস প্লাস রাজনৈতিক দলগুলো যেভাবে কোমরে গামছা বেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে, বাংলাদেশে সেটা একেবারে উল্টো। এখানে প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে আওয়ামী লীগের যারা সুবিধা প্রাপ্ত লোকজন ছিলেন, আওয়ামী মাইন্ডের যারা লোকজন ছিলেন এবং যারা মনে করেন যে আওয়ামী লীগ বেঁচে থাকলে তাদের বেঁচে থাকা সার্থক, তারাই এখন পর্দার অন্তরালে থেকে বিদ্যুৎ বিভাগ, বন্দর, ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা সব কিছু কিন্তু তারাই চালাচ্ছে। কিছু কিছু জায়গাতে জামাতের লোকরা সেখানে জায়গা করে নিয়েছে, কিছু কিছু জায়গাতে বিএনপির কিছু লোক হয়তো জায়গা করে নিয়েছে। কিন্তু তারা ঠিক আওয়ামী লীগের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের বাইরে গিয়ে একটা বা একটা হুহ শব্দ তারা এখন পর্যন্ত করে অর্থনীতির বাজার ব্যবস্থার গতি পাল্টাতে পারেননি। দ্বিতীয়ত, প্রশাসনে কিছু কিছু কে পোস্ট আছে, সেখানে জামাত মাইন্ডের যারা
কর্মকর্তা আগে বঞ্চিত হয়েছিলেন, তাদেরকে দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এখন যারা গত প্রায় 20 বছর ধরে বঞ্চনার শিকার এবং যারা ভুলেই গেছেন কি করে সিগনেচার করতে হয়, কি করে কমান্ড দিতে হয়, যাদের মেরুদণ্ডে ব্যথা হয়ে গেছে, যারা বুড়ো হয়ে গেছেন, তাদেরকে এই যুদ্ধের ময়দানে এনে বসানোর পরেও ফলাফল শূন্য নয়, একেবারে মাইনাস। আগে যা ছিল তার চেয়ে আরও খারাপ হয়ে গেছে। বিএনপি যে সমস্ত লোকজন পুলিশ বা সিভিল সার্ভিসে কে পোস্টগুলো দখল করেছেন, তাদের একই অবস্থা। এদের কারো ডায়াবেটিস, কারো ব্রঙ্কাইটিস, কারো মেয়ে আত্মহত্যা করেছে, কারো ওয়াইফ চলে গেছে, চাকরি নাই, তোমার ঘর করে লাভটা কী? কেননা এই সমস্ত যারা আওয়ামী লীগের দুর্নীতিবাজ কর্তা বা বিএনপির দুর্নীতিবাজ কর্তা, এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এরা সবাই পাশবিক চরিত্রের মানুষ। আবার যারা রাষ্ট্রের স্বার্থ বাদ দিয়ে, নীতি নৈতিকতা বাদ দিয়ে রাষ্ট্রীয় পদ পদবীগুলোকে যারা দলীয় পদ পদবী মনে করেন, তাদের নীতি নৈতিকতা থাকে না। একটা গ্রুপ হলো পাশবিক, দুর্নীতি করে, আর একটা গ্রুপ আছে দুর্নীতি করে না কিন্তু দলবাজি করে। তো এরাও স্বাভাবিক মানুষটা অস্বাভাবিক মানুষ। এই অস্বাভাবিক মানুষের পরিবার থাকে না, ঘর থাকে না, সংসার থাকে না, কোনো কিছু থাকে না। ফলে কি হলো, এই যখন লোকগুলোর টাকার সরবরাহ কমে যায়, পদ পদবী থাকে না, তখন এদের সংসারে ভীষণ রকম অশান্তি তৈরি হয়ে যায়। তো গত 20 বছরে এদের অনেকেরই বউ চলে গেছে, অনেকের বউ মারা গেছে, অনেকের প্রেমিকা চলে গেছে, অনেকে রাস্তাঘাটে পিটুনি খেয়েছেন, ভীষণ রকম। তো সেই লোকগুলোকে আপনি এনে হঠাৎ করে এরকম একটা যুদ্ধোত্তর পরিস্থিতিতে, যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে বড় বড় পদ পদবীতে বসিয়ে দেওয়ার ফলে তারা কিছুই করতে পারছে না। তারা এখন সেই আগের সাবেক প্রেমিকাকে ডাকবে, স্ত্রীকে ডাকবে, সন্তান সন্ততিদের সঙ্গে কি হবে, নতুন কোট বানাবে, প্যান্ট বানাবে, না দাড়ি রেখে হজ ওমরা করে তারা আল্লাহর রাস্তায় চলে যাবে। তারা এই সিদ্ধান্তই এখন পর্যন্ত নিতে পারছে না। আর এই সুযোগে আওয়ামী লীগের যে সকল লোকজন যারা টপ পজিশন থেকে তাদেরকে তাড়ানো হয়েছে, কিন্তু মিডল যারা রেঞ্জে রয়েছেন, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ডিপ্টি সেক্রেটারি কিংবা ব্রিগেডিয়ার জেনারেল, কর্নেল, লেফটেন্যান্ট কর্নেল, এই পর্যায়ে যারা আছেন, তারা মুখ টিপে চোখ টিপে হাসছেন। পুলিশের একেবারে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে এডিশনাল আইজি পর্যায়ের অনেক কর্মকর্তা আছেন, যারা একেবারে এমনভাবে মরার ভান করে বসে আছেন, চুপচাপ বসে আছেন, তামসা দেখছেন আর মুসকে মুসকে হাসছেন যে দেখি কি করতে পারো। তো কাজেই পাকিস্তান ইমরান খানের তুলনায় বাংলাদেশের শেখ হাসিনার যারা দোসর, নিরাপদ, ক্ষমতাধর, এক। 2 নম্বর হলো ইমরান খানের যে দুষ্ট বুদ্ধি, রাষ্ট্র চালানোর যে অভিজ্ঞতা, প্রতিপক্ষের সাথে লড়াই করার যে অভিজ্ঞতা, তার কয়েকশো গুণ বেশি নেতিবাচক অর্থে শেখ হাসিনার আছে, ইতিবাচক অর্থও আছে। তিনি অনেক ভালো কাজ যেভাবে করেছেন 2 হাতে, অতুলনীয়। আবার মন্দ কাজে এই এশিয়াতে তার দ্বিতীয় কোনো কাউকে পাওয়া যাবে না। কার প্যান্ট খুলে নিতে হবে, কার জাঙ্গে খুলে নিতে হবে, কার পেটিকোট খুলে নিতে হবে, কাকে ধর্ষণ করালে তার লাভ হবে, কাকে খুন করালে তার লাভ হবে, কাকে গুম করলে তার উপকার হবে, এই জিনিসগুলো তিনি এত সুন্দর করে ম্যাটিকুলাসলি গত 15 বছরে করেছেন, যেটি তা এমনকি নরেন্দ্র মোদীও পারেননি। তিনি যে 3টি নির্বাচন করেছেন, 3টি নির্বাচনে জঘন্যভাবে যে জয়ের স্বাদ পেয়েছেন। তো এটা নিয়ে কথিত আছে যে তিনি নরেন্দ্র মোদীর যে যাকে বলা হয় একটা টান টান উত্তেজনাকর নির্বাচন, এবং সেই নির্বাচনে কোনো মতে টেনে টুনে পাশ করার কারণে দিল্লি ভ্রমণকালে শেখ হাসিনা বলেছেন যে ইচ্ছে করলে আপনি আমার পন্থা অবলম্বন করতে পারতেন, আমার সঙ্গে শেয়ার করতে পারতেন। তো এটা শোনার কথা, বাস্তবতা জানি না। তো ওনার কনফিডেন্স ওই পর্যায়ে। এবং এখন দিল্লিতে বসে তিনি যে সকল ফুসফাস করছেন, টুসটাস করছেন, এগুলো মনে হচ্ছে যে তিনি তার যে আস্থার জায়গা, বিশ্বাসের যে জায়গা, অ্যাকচুয়ালও তার ঘাটতি হয়নি। বরং তার মধ্যে ওখানে থেকে যে সকল কথাবার্তা আমরা শুনছি, তার প্রতিহিংসা অতীতের চেয়ে আরও বেড়ে গেছে, সাহস অতীতের চেয়ে আরও বেড়ে গেছে, অভিজ্ঞতা অতীতের চেয়ে বেড়ে গেছে, এবং কী কী কাজ করবেন, কাকে কতটুকু টনিক দিবেন, ওইগুলো তিনি মোটামুটি ডায়েরিতে স্টালিনের মতো লিখে রাখছেন।
তো এই যে শেখ হাসিনা ট্রাম্পের বন্ধু, তিনি এখন আছেন তার আরেক বন্ধু নরেন্দ্র মোদীর কাছে। তো সেখানে বসে তিনি নিঃসন্দেহে জায়নামাজে বসে ইউনূসের জন্য দোয়া করছেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের জন্য দোয়া করছেন না, সমন্বয়কদের জন্য তিনি জান্নাত প্রার্থনা করছেন না। তিনি যা কিছু করছেন তার বাস্তব নমুনা আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি। ঠিক এই যে তিনি যে কাজটি করছেন, ইমরান খান যেটি করতে পারেনি, সেটি হলো যে এই যে বিচ্ছিন্ন বিভিন্ন ঘটনা দিয়ে গত 100 দিনে অন্ততপক্ষে 1000টি ঘটনা ঘটিয়ে, আরও বেশি, ধরুন 1 লাখ ঘটনা ঘটেছেন সারা বাংলাদেশে। তো এই 1 লক্ষ ঘটনা ঘটার ফলে এগুলোতে রাজনৈতিক সংহতি নষ্ট হয়েছে, বিশ্বাস নষ্ট হয়েছে, সরকার দুর্বল হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়েছে এবং শেখ হাসিনা সম্পর্কে আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্ক তৈরি করার পর যদি ইমরান খানের মতো এরকম একটা আহ্বান কেউ দেয়, একটা লং মার্চ শুরু করে, আপনি বোঝার চেষ্টা করেন যে ট্রাম্পের বান্ধবীর কি অবস্থা হবে। 3 নম্বর হলো মিস্টার নরেন্দ্র মোদী। তিনিও এই ভারতের রাজনীতিতে তার যে ব্যাক ফুটেজগুলো তৈরি হয়েছে, বিশেষ করে বিগত নির্বাচনে তিনি একেবারে মরতে মরতে বেঁচে গিয়েছেন। এই জায়গাটিতেও তিনি আবার ফিরে আসার সর্বোচ্চ চেষ্টা তিনি করছেন এবং জানুয়ারি মাসের 20 তারিখের আগেই তিনি এই জায়গাগুলো গুছিয়ে নিয়েছেন। তো কাজে এই যে একটা ত্রৈমাত্রিক যে যাকে বলা হয় রাজনীতির সমীকরণ শুরু হয়েছে, ত্রিমুখী, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, হাসিনা, মোদি, ইউনূস, না সরি ইউনূস নয়, হাসিনা, মোদি, ইমরান। তো এখন এই সমীকরণের ফলে 3টি দেশই এমন কিছু ঘটাতে চাচ্ছে, 3টি দেশের মধ্যে এমন যাকে বলা হয় পোলারাইজেশন হচ্ছে, বরফ জমছে অনেক ক্ষেত্রে। 3টি দেশই এমন উত্তাপ ছড়িয়ে পড়ছে যা কোনো দুর্বল রাজনীতিবিদ, দুর্বল সরকার এবং দুর্বল ব্যক্তিত্বের পক্ষে অনুমান করাই সম্ভব নয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।